তোর এত বড় সাহস, তুই এই আদ্রিয়ান চৌধুরীর সাথে বেড শেয়ার করতে চাস? রক্ত রঞ্জিত লাভার মতো অক্ষি যুগল নিক্ষেপ করে আছে এক সুন্দরী রমণীর দিকে, যে কিছুক্ষণ আগে তার সামনে দাঁড়িয়ে থাকা সুপুরুষের সাথে এক রাত কাটাতে চেয়েছিল, আর তার জন্য সেই সুপুরুষটির হাতে দাবাং মার্কা চর খেলো। এখনো দাঁড়িয়ে আছিস কেন? দূর হ চোখের সামনে থেকে। যদি আর একবার আমার চোখের সামনে পড়িস, ওই দিনই তোর শেষ দিন হবে। সেই বিষয়ে তোকে বলতে হবে না নিশ্চয়ই? দাঁতের সাথে দাঁত চেপে কথাটি বলার সময় প্যান্টের পকেট থেকে চকচক করা কালো জিনিসটা বের করতে করতে বলে। সেই জিনিসটা পরিলক্ষিত হতেই মেয়েটির ভয়ে হাঁটু কাঁপতে থাকে, মনে হয় এক্ষুনি জ্ঞান হারাবে। আসাফ, আসাফ! ডাকটি দেওয়ার সঙ্গে সঙ্গে কালো কোট পরা একটি ছেলে তাড়াতাড়ি করে রুমে প্রবেশ করলো, যে আদ্রিয়ান চৌধুরীর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। ইয়েস স্যার। একটু ভয়ে কাঁপতে কাঁপতে পড়ল, কারণ ঢোকার সাথে সাথেই তার স্যারের ওই রক্ত রঞ্জিত চোখগুলো এক পলক দেখেছিল, যার জন্যই তার বুকের বাম পাশের ওই ছোট্ট হৃৎপিণ্ডটা ধূপ ধূপ করে অতি অস্বাভাবিক মাত্রায় বিট করছে। একইভাবে এই অল্প সময়ে তার কপালে বিন্দু বিন্দু ঘাম। তুমি আমার সাথে এই পজিশনে কাজ করো কতদিন? হিসিয়ে বলল। স্যারের কথা শুনে সামান্য ঢোক গিল। জি স্যার, বিগত 6 বছর ধরে স্যার। হালকা কাঁপতে কাঁপতে বলল আসাফ। তাহলে তুমি কেন এই প্রস্টিটিউটকে ঢুকালে? তুমি কি জানো না যে এই সব নারীদেরকে আমি ঘৃণা করি? বলো। ড্যাম ইট! চিৎকার করে একটা বিকট আওয়াজ করলো। আসাফ ভাবছে হয়তো মেয়েটির আজকে কেল্লা ফতে। কেন যে এই মেয়ে এত বেহাইয়া! এত বলার পরও আমাদের চোখ ফাঁকি দিয়ে রুমে প্রবেশ করলো। মাইরি, দম আছে বলতে হবে। এখন বুঝো বাছাধন, কত গমে কত আটা। কিন্তু সামনে চোখ তুলে দেখে মেয়েটি ভয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে, আর মেয়েটির পিছনের ফুলদানিটা খণ্ড বিখণ্ড হয়ে আছে। এমন হাবার মতো তাকিয়ে আছো কেন? এই আবর্জনাটাকে নিয়ে যাও চোখের সামনে থেকে। বলে সেই ওয়াশরুমে ঢুকে পড়ল। আর এইদিকে আসাফ তাড়াতাড়ি দুজন গার্ডকে ডেকে এনে মেয়েটিকে নিয়ে গেল। তারপর রুমটি হোটেল স্টাফকে দিয়ে তাড়াতাড়ি পরিষ্কার করে দিল। তারপর তার স্যারের জন্য ব্ল্যাক কফি আনতে গেল, কারণ সে জানে তার স্যারের এখন ওইটা দরকার হবে। এইদিকে ওয়াশরুমে ঝর্ণা ছেড়ে তার নিচে এক বলিষ্ঠ পুরুষ দাঁড়িয়ে আছে, যার চুলের উপরিভাগ থেকে ঝরঝরিয়ে পানির বিন্দু বিন্দু পানি কণাগুলো গড়িয়ে গড়িয়ে পুরো শরীরটাকে শীতল করার তাগিদা দিচ্ছে। কিন্তু ওই বলিষ্ঠ পুরুষটির চোখে আক্রোশ, যেন সব ধ্বংস করে দিবে। চোখের ওই কালো খয়েরির মধ্যে সাদা অংশগুলো যখন রক্ত রঞ্জিত হয়, তখন ওই চোখের দিকে তাকালেই মনে হয় প্রলয় সৃষ্টি হয়। এমনিতেই আজ একটি মানব প্রাচীর বিরোধী গ্যাংকে অনেক পরিকল্পনা করে ধরতে সক্ষম হলেও মেন লিডারকে ধরতে সক্ষম হয়নি। তারপর এই উটকো ঝামেলা, রাগে মাথা ফেটে যাচ্ছে। প্রায় ৪৫ মিনিট পর একটি সাদা টাওয়াল পরে আদ্রিয়ান বের হলো। সামনে সাতপ কফি হাতে দাঁড়িয়ে আছে, মাথা নিচু করে। আদ্রিয়ান কফির মগটি নিয়ে চুমুক দিতে দিতে বিশাল বড় থাই গ্লাসের সামনে দাঁড়িয়ে লন্ডনের এক কোলাহলহীন রাস্তা দেখছে, আর ক্ষণে ক্ষণে কফিটির তিক্তময় স্বাদ উপভোগ করছে। আদ্রিয়ান চৌধুরী, যে আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং, যার কথা শুনলে সবাই ভয়ে কাঁপে। সাথে টপ 5-এর মধ্যে একজন সফল বিজনেসম্যান। তার বাবা মা ছোটবেলায় গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। এরপর সে তার দাদির কাছে মানুষ হয়। তার এক ফুপিও আছে, তিনি তার পরিবারকে নিয়ে ফ্রান্সে সেটেল। আদ্রিয়ান এক বলিষ্ঠ 6 ফুট 2 ইঞ্চি, চাঁদের মতো গায়ের রং দেখতে, 29 বছরের এক সুপুরুষ। রেশম কালো ছিলকি ছোট ছোট চুলগুলো যেন তাকে আরো বেশি আকর্ষণ করে। তার বিশেষত্ব তার চোখ। কালো খয়েরি চোখে যেমন প্রেমে পড়বে, তেমনি তার সেই চোখই তার বিনাশ ঘটবে। কালো খয়েরি চোখে যেমন প্রেমে পড়বে, তেমনি তার সেই চোখেই তার বিনাশ ঘটবে। আদ্রিয়ান গ্যাংটিকে ধরতে লন্ডনে এসেছিল, আর তার বিজনেসের কয়েকটা অফিস লন্ডনেই আছে, আর মেন বিজনেস তার বাংলাদেশে। সে তার দাদিকে অনেকবার বলেছিল লন্ডনে সেটেল হয়ে যাওয়ার কথা, কিন্তু তার দাদি নিজের জন্মস্থান ছেড়ে আসতে চায়নি, যার জন্য সেও আর লন্ডনে সেটেল হতে পারেনি। কিন্তু তার বেশিরভাগ কাজই লন্ডনে আসতে হয়। এখন সে তার লন্ডনের বিলাসবহুল 2 তলা বাড়িটিতে আছে। কালকে সে বাংলাদেশে রওনা দিবে। আপাতত তার কাজ এইখানে সমাপ্তি। কফিটি খেয়ে সে ল্যাপটপ নিয়ে নিজের কিছু কাজ করছে। কাজ করতে করতে প্রায় 3টার দিকে সে ঘুমিয়ে পড়ে। সকাল 10টায় তার ফ্লাইট। রৌদ্রতাপ সময়ে গাড়ির যানজটে মানুষের অবস্থা কাহিল। কেউ ছুটছে অফিসে, কেউ স্কুলে, কেউ আবার অন্যত্রে। গরমে অতিষ্ঠ অবস্থায় সবারই যেন সূর্য মামা তাদেরকে ভস্ম করার উদ্যোগ নিয়েছে।
কি এক যাতা অবস্থা। যেমনি রোদের উত্তাপে এক কলেজে পড়া কিশোরী তার বেস্টির সাথে কথা বলে বলে রাস্তার চত্বরে হেঁটে হেঁটে যাচ্ছে, আর বিভিন্ন আলাপের অন্তরালে তার হাসির ঝংকার তুলছে ক্ষণে ক্ষণে। সাথে যোগ হচ্ছে তার সামনে পড়ে থাকা ছোট ছোট চুলগুলো, যা বারবার বিরক্ত করছে তাকে। কিন্তু তার পাশের বেস্টি গাল ফুলিয়ে তার সাথে হাঁটছে। ইস মেঘু, কত দেরি হয়ে গেল রে আজ। তাড়াতাড়ি চল, আর মাত্র 10 মিনিট আছে ক্লাস শুরু হওয়ার। হ্যাঁ রে তন্নি, আজকে একটা রিক্সাও পাচ্ছি না, সময় কিছুই পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা হয়েছে, তাড়াতাড়ি চল। ক্লাস শুরু হওয়ার 3 মিনিট আগে তার ক্লাসে প্রবেশ করে। এরপর কলেজ শেষ করে তারা নিজেদের বাড়িতে রওনা দিল। একই পথে তাদের বাড়ি হয়, তারা একটি রিক্সা নিয়ে চলে গেল। আগে তনবীর নামলো, তারপর এর 2 মিনিট পর মেঘা নামলো। মেঘা বাসে এসে গোসল করে অজু করে নামাজ পড়ে নিল। তারপর দুপুরে লাঞ্চ করে শুয়ে পড়ল ভাত ঘুম দেওয়ার জন্য। বিকেল 2টায় টিউশন করায়। তাহমিনা আক্তার মেঘা। মা তাকে জন্ম দেওয়ার সময় মারা যায়। বাবা আলতাফ মাহমুদকে নিয়ে তার দুনিয়া। বাবা একটি কোম্পানিতে সাধারণ কর্মকর্তা পদে অধ্যয়ন আছেন। মেঘা দেখতে খুবই মায়াবী। তার গায়ের রং হলুদ ফর্সা, 5 ফুট 3 ইঞ্চি, হাঁটু পর্যন্ত তার চুল। হালকা কোঁকড়ানো, বেশ ঘন। বাবা প্রতিদিন তার চুলের যত্ন নেন। চোখগুলো টানা টানা। তার বিশেষত্ব তার ভুরু, আর হাসলে বাম গালে একটা টোল পড়ে। কিছুদিন পর 18 বছরই পড়বে। ইন্টার 2য় বর্ষের ছাত্রী। বাবার আদরের বিড়াল ছানা। একদম শান্তশিষ্ট নরম স্বভাবের মেয়ে। বিকাল 4টায় ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে একটা নর্মাল নীল সাদা রঙের 3 পিস পরে চুলগুলো স্টিকের সাহায্যে মোটামুটি ভাবে বেঁধে নিল। তারপর ওড়না মাথায় ভালোভাবে দিয়ে টিউশন করার জন্য বের হলো। বাসা থেকে 10 মিনিট সময় লাগে একটাতে যেতে, আরেকটাতে সেই জায়গা থেকে 10 মিনিট। বাসায় আসতে আসতে 7টা বেজে যায়। তার বাবা তাকে নিয়ে আসে। তার বাবার অফিসের ছুটি হয় 6টায়। মেঘা টিউশন থেকে বের হলে বাবাকে ফোন করে জানিয়ে দেয়। তারপর তার বাবা নিয়ে যায়। আসলে তার বাবা তাকে টিউশন করতে বারণ করেছে, কিন্তু একা বাবার পক্ষে তো এত কিছু সম্ভব না। তাই বাবাকে সাহায্য করার জন্য ক্ষুদ্র প্রয়াস বাবাকে অনেক বুঝিয়ে টিউশন করাচ্ছে। পরদিন সকালে আদ্রিয়ান আর আসাফ বাংলাদেশে আসার জন্য ফ্লাইটে ওঠে। সাথে প্রায় 50 জনের মতো গার্ড। এটা ওদের নিজস্ব পার্সোনাল প্লেন। কলেজে মেঘার তন্নি 3 তলা থেকে নামছিল, তখন একটি ছেলে ডেকে ওঠে মেঘা নাম নিয়ে। মেঘা ভয় নিয়ে তন্নির হাতটা চেপে ধরে। তন্নিও বিরক্ত হয় ছেলেটার আশাতে। কেমন আছো মেঘা? মেঘা তন্নির হাত চেপে খানিকটা ভয়ে ভয়ে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, আপনি? ভালো আর থাকতে দিলে কই, তোমার আশায় বসে থাকি কখন একটু তোমার সাথে কথা বলবো, কিন্তু তোমাকে তো খুঁজে পাওয়া যায় না। আচ্ছা, এত ভয় পাও কেন? আমাদের দেরি হয়ে যাচ্ছে ভাইয়া, আসি ভাইয়া। বলেই তন্নির হাত ধরে মেঘা দ্রুত নিচে নেমে গেটের দিকে চলে গেল। তারপর রিক্সা নিয়ে নিজেদের গন্তব্যে চলে গেল, আর রেখে গেল অদম্য এক প্রেমিককে। মেঘাদের কলেজে ভার্সিটি লেভেলের অনার্স 4র্থ বর্ষে পড়ছে, নাম প্রান্ত, যে মেঘাকে প্রথম দেখেই নিজের সুপ্ত অনুভূতি জাগ্রত করেছিল, যার সাথে একটু কথা বলতেই প্রতিদিন ছটফট করে। অনেকদিন পর আবার মেঘার সাথে কথা বলতে পারল, যদিও স্বল্প সময়, তবু কথা বলার প্রবল তৃষ্ণাত্ম মিটল। কথায় আছে না, নাই মামার থেকে কানা মামাই ভালো। রাতে কি করছে আমার মামুনিটা? আলতাপ মেয়ের ঘরে ঢুকতে ঢুকতে বলল, এই তো আব্বু, পড়ছিলাম। আচ্ছা, তেল আর চিনিটা নিয়ে আসো মামুনি। মেঘা ড্রেসিং টেবিল থেকে সেগুলো নিয়ে এসে বসলো। তারপর তার আব্বুর সাথে গল্প জুড়ে দিল, সারাদিন কি কি করলো না করলো। অবশ্য প্রান্তর কথাটা চেপে গেল, অযথা না হয় আব্বু চিন্তা করবে। তার আব্বু তার মেয়ের কথা শুনতে শুনতে সুন্দর করে মাথায় তেল দিয়ে চুলগুলো বেনি করে দিল। একদম মায়ের মতো চুলগুলো হয়েছে। মেহেরুরও এমন চুল ছিল, মেয়েটাও মায়ের কার্বন কপি। দেখেছো মেহেরু, আমাদের মেয়েটা কত বড় হয়ে গিয়েছে। একদম তোমার মতো হয়েছে গো, তোমার মতো বড্ড নরম স্বভাবের। ওর জন্য চিন্তা হয়, যদি আমি কখনো না থাকি তাহলে ওর যত্ন কে নেবে। মেয়েটা যে একদম ফুলের মতো। হে রব, তুমি আমার এই ফুলটার জন্য তাকে আগলে রাখার জন্য কাউকে পাঠাও। বলে মেয়ের চুলের বেনুনি গাঁথা শেষ করলো। তারপর মেয়েকে বিছানায় শুয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই মেঘা ঘুমিয়ে পড়ল। তারপর কপালে চুমু দিয়ে গায়ের চাদর জড়িয়ে দিয়ে তার আব্বুর রুমের দরজা টেনে বেরিয়ে নিজের ঘরে গেল। 6 দিন হলো আদ্রিয়ান বাংলাদেশে এসেছে।
ঢাকায় তাদের ঐতিহ্যবাহী বিলাসবহুল বাড়িটি অবস্থিত, যা চৌধুরী মেনশন হিসেবে আখ্যায়িত। এই বাড়িটিতে তার দাদি থাকে, আর সাথে রয়েছে প্রায় ৬-৭ জনের মতো কাজের লোক, আর নিজেদের সেফটি অনুযায়ী গার্ড দ্বারা আবৃত। ব্যস্ত শহরের মধ্যে 5টা গাড়ি একে একে চলছে। মজার বিষয় হচ্ছে সব গাড়ি ব্ল্যাক। এর মধ্যে একটি গাড়ি সব থেকে বিলাসবহুল, যার ভেতরে রয়েছে গম্ভীর এক বলিষ্ঠ সুপুরুষ, যে তার বড় বড় আঙ্গুলগুলো খুবই ব্যস্তভাবে চালনা করছিলেন তার অফিস নিয়ন্ত্রিত ল্যাপটপে। এমনভাবে কাজ করছিলেন যেন বাহিরের কিছুতেই তার যায় আসে না। সাথে মুখটাও অবিরাম চলতেই আছে ইংলিশ কনভার্সনের মাধ্যমে, যা তার কানের ওই ছোট্ট যন্ত্রের দ্বারা আদান প্রদান করছে। কিছুক্ষণ পর তার ভিডিও মিটিং শেষ হয়, আর সে খেয়াল করে গাড়িটি স্থির হয়ে আছে। বুঝতে পারে যে সে জ্যামে আটকে রয়েছে। এটার জন্য তার এই শহরটি বড্ড অপছন্দের। মুখ দিয়ে উফ জাতীয় শব্দ বের করলো। তারপর বাতাস আসার জন্য সে গাড়ির জানালাটা খুলে দিল। তারপর ফোন টাইপিং করতে থাকলো। হঠাৎ বাতাসের কলরবের মতো এক মিষ্টি হাসির রেখা শোনা যাচ্ছে, যা হঠাৎ করেই মনের মধ্যে সূক্ষ্ম অনুভূতির জাগরণ করেছে। মনে হচ্ছে এই হাসির অধিকারিণী খুব নিখুঁতভাবে তাকে ক্ষতবিক্ষত করার ক্ষমতা রাখে। মনে এক অদ্ভুত আসক্তির সৃষ্টি দোলা জাগিয়ে দিচ্ছে মনে। অনেকক্ষণ আগে ফোনের মধ্যেই হাতের আঙ্গুলগুলির কাজ স্থির হয়ে গিয়েছিল। আস্তে আস্তে ফোনের থেকে দৃষ্টি সরিয়ে তার বাম পাশের কলেজের বিপরীত পাশে ফুচকা স্টলের পাশেই 2 কিশোরী দাঁড়িয়ে দাঁড়িয়ে মনের আনন্দে ফুচকা খাচ্ছিল। আর সেখান থেকেই আওয়াজটা প্রতিধ্বনিত হচ্ছে বারে বারে। ঘুমটা দেওয়া রমণী তার পাশে দাঁড়িয়ে থাকা রমণীর সাথে কথা বলছে আর হাসছে। খানিকক্ষণ পরপর যখন ফুচকা মুখে দিচ্ছে, তখন মুখের বিকৃতি এমন করছে যেন এটা পৃথিবীর সব থেকে বেস্ট ডিশ। আর এইদিকে মুগ্ধতার চোখে তাকিয়ে আছে যেন হাজার বছরের দেখার তৃষ্ণা মেটাচ্ছে। সাদা লাল কম্বিনেশনের একটি সাধারণ 3 পিস পরে আছে, কিন্তু সাধারণের চেয়েও যেন অসাধারণ লাগছে এই স্নিগ্ধ পরীকে। তার হাসির অন্তরালে নিজের ছোট স্নিগ্ধ হাসির আমেজ দেখা যাচ্ছে, যেন সবকিছু সেখানেই থেমে গেছে। আসাদ তার স্যারকে অনেকক্ষণ ধরেই লক্ষ্য করছে গাড়ির মিরর থেকে, কিন্তু যখন দেখলো তার স্যারের হালকা হাসির রেখা, তখন সে যেন চরম আশ্চর্য হয়ে গেল। যে স্যারকে কখনো তার দাদিকে ছাড়া হাসতে দেখেনি, সে নাকি একা একা হাসছে। কেমন যেন তার তালগুল পাকিয়ে যাচ্ছে। স্যারকে কি কোনো ভূতে ধরলো নাকি? এমনিতেই দিনকাল ভালো না। তার এক দূর সম্পর্কের ভাইয়ের বউকে নাকি জিনে ভর করেছিল। সে নাকি একা একা হাসে, একা একা কথা বলে, আবার জ্যামাকেও নাকি লাঠিতে দৌড়ানি দেয় মারার জন্য। গতকালই তার দূর সম্পর্কের ফুপি কল দিয়ে বলল। প্রথমেই বিশ্বাস হয় নাই, এখন তো মনে হচ্ছে সত্যি সত্যি হয়তো স্যারকেও তাহলে সেই জিনে ধরেছে। তা না হলে যেই স্যার সবসময় মুখ গম্ভীর আর রাগের মুড নিয়ে থাকে, সেই স্যারের মুখে এমন মুচকি হাসি। হঠাৎ করে গাড়ি চলতে শুরু করলো, আর আদ্রিয়ানের ধ্যান ভাঙলো। এতক্ষণ সে কি ভাবছিল? অহেতুক জিনিসের প্রতি সে মুগ্ধ হচ্ছিল। না না, এইসব মায়াজালকে সে টিকতে দিবে না তার বক্ষ পিঞ্জরে। নিজেকে নিজে ধিক্কার জানালো। তারপর সে আরেক পলক সেই রমণীর দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে কাছের জানালা বন্ধ করে দিল। তারপর সে তার অফিসে যাওয়ার উদ্দেশ্যে যেতে থাকলো। সাথে গার্ডদের গাড়িও একই গতিতে চলমান ছিল। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মেঘা আর তন্নি ফুচকা খাওয়ার কম্পিটিশন করছিল। দুজনেই ফুচকার জন্য জানপ্রাণ। এই দুজনেই ঝাল ফুচকা মানেই এক আকাশসম ভালোবাসা। অবশ্য আমরা মেয়েরা ফুচকা চোখের সামনে পড়লেই হলো। দিক বেদিক ভুলে আমাদের প্রেমিক ফুচকার মধ্যে প্রেম নিবেদন করতে পিছুপা হই না। আর এমনভাবে নিবেদন করি যে ফুচকা মহাশয় তার বিপরীত ভালোবাসাটা আমাদের মুখে তৃপ্তিময় স্বাদটা ঢেলে দেয়। তারা প্রায় 6 প্লেট ফুচকা সাবার করে ফেলেছে। অনেক ঝাল থাকায় দুজনের হাল বেহাল দশা। অবশ্য মেঘাই কম্পিটিশন জিতেছে, তাই ফুচকার বিল দেওয়ার টার্গেট তন্নির হলো। কারণ যে জিতবে সেই বিল পরিশোধ করবে, এমনই শর্ত ছিল। এরপর তারা আইসক্রিম কিনে খাওয়া শুরু করলো। আচ্ছা মেঘু, তুই প্রান্ত ভাইয়ের সাথে কথা বলিস না কেন? যখনই কথা বলতে আসে তখনই তুই এড়িয়ে যাস, নয়তো প্রান্ত ভাইয়া যখন ভালো মন্দ জিজ্ঞাসা করে তুই তখন শুধু সেইটুকু উত্তর দিয়ে তাড়াতাড়ি চলে আসিস। আর আরেকটা জিনিস খেয়াল করেছি আমি, যখনই ওনাকে দেখিস তখনই আমার হাতটা শক্ত করে ধরিস, যেন উনি তোকে খেয়ে ফেলবে। আর এইদিকে তোর রাক্ষসী নখ আমার 12টা বাজায়। প্রান্তর কথা বলতেই মেঘা মিইয়ে যায়, কারণ সে ছেলেদের সাথে তেমন একটা মিশতে পারে না। তার উপর ছেলেটি বারবার এসে তার সাথে কথা বলতে চায়, যা মেঘা খুবই অস্বস্তি বোধ করে, আবার ভয়ও পায়, কারণ ছেলেটি রাজনীতি করে। এসব রাজনীতি মাফিয়া হট্টগোল করা মানুষদের মেঘা প্রচন্ড ভয় পায়।
যাকে বলে হাড় জাপানি ভয়। তাই প্রান্ত আসলেও তার খুবই ভয় করে। কিরে, কোথায় হারিয়ে গেলি? হালকা ধাক্কা দিয়ে তনি মেঘাকে জিজ্ঞেস করলো। না আসলে তুই তো জানিস আমি ছেলেদের সাথে তেমন একটা কথা বলি না। আর উনি তো রাজনীতি করে, এসব মানুষদের আমার খুব ভয় করে। আর আমার ওদেরকে দেখতেও ইচ্ছে করে না, তাই তো এড়িয়ে যাই। ও, আমিও না বোকার মতো প্রশ্ন করছি। আমার মেঘু রানী যে এইসব ভয় পায় আমি তো ভুলেই গেছি। আসলে মাথাটাই গেছে এমনিতেই। সাইনের সাথে ঝগড়া হয়ে আমার মাথার মেমোরিটা একদম গেছে। সরি বনু। তনু ভাইয়া আবার তোর সাথে ঝগড়া করেছে? আচ্ছা, এত ঝগড়া হলেও তো ভাইয়াকে কখনোই দেখিনি তোর রাগ ভাঙাতে। উল্টো তুই ওর রাগ ভাঙাস। এমন প্রেম করার কি দরকার বলতো? আমি হলে তো এমন প্রেম করতামই না। আরে না না, আমি ঝগড়া করছি রে। আমি জানি তনু তুই এখন মিথ্যা বলছিস, তোর চোখ দেখেই বলতে পারি আমি। হাত ধরে বলল মেঘা তনুকে। তনু হঠাৎ করে মেঘাকে জড়িয়ে ধরে বলল। না রে মেঘু, আসলে মাঝে মাঝে ওর যে কি হয় আমি নিজেও জানি না। নিজেকে তার কাছে কখনো কখনো ভিত্তিহীন মনে হয়, আবার কখনো উদারময়। কি করব বল, বড্ড যে ভালোবাসি তাকে। বলে ফুপিয়ে কাঁদতে লাগলো তনি। আর মেঘাও তাকে পিঠ ছুঁয়ে সান্ত্বনা দিতে থাকলো আর নীরবে চোখের পানি ফেলতে থাকলো। আচ্ছা হয়েছে হয়েছে, এইবার দেখি আমার লক্ষ্মী তনুটা তো খুব স্ট্রং, তাই না? আমি না হয় দুর্বল প্রজাতির মেয়ে, কিন্তু তুই তো আমার ভরসার কেন্দ্রবিন্দু, আমাকে বিভিন্ন কাজে সাহস যোগায়। আজ সেই স্ট্রং মেয়েটার চোখে এমন অহেতুক পানি আসার তো কোনো মানে হয় না, তাই না? উপরওয়ালার কাছে ছেড়ে দে, যা হচ্ছে হতে থাক, তুই এটা নিয়ে এত ভাবিস না। তনি একটু শান্ত হলো। তারপর দুজনই রিকশায় উঠে নিজেদের গন্তব্যে যাওয়ার জন্য রওনা দিল। গগনের ওই রক্তিম আভা সূর্যতার আলোড়নের প্রভাব ধীরে ধীরে স্বল্প মাত্রায় করতে ব্যস্ত হয়ে পড়েছে। সন্ধ্যা 6:30। শরতের ছোঁয়া চারিদিকেই বহমান হচ্ছে তার প্রকৃতির আলো ছড়িয়ে। সময়টা গোধূলি লগ্ন। প্রত্যেক দিনের মতো আজও মেঘা টিউশন শেষ করে সেই বাসা থেকে বের হলো। সামনে দুইটা বড় গলি। প্রথম গলিটা সামান্য জনবসতি হলেও পরের গলি এই সময়টা একদম নীরব থাকে। আজকে তাড়াতাড়ি টিউশন শেষ হয়ে গিয়েছে, আর তাই আপুকে আর ফোন দিয়ে বিরক্ত করেনি। হয়তো এখনই বাসায় আসছে। এই ক্লান্ত শরীরটাকে আর ক্লান্ত করতে চাইছে না, তাই আজ একা যাওয়ার সিদ্ধান্ত নিল। এমনিতে হঠাৎ হঠাৎ একা আসা যাওয়া করে, যার জন্য আপুর বকা শুনতে হয়। আপু তেমন একটা বকে না, কিন্তু অবাধ্য হলে মাঝে মাঝে বকা শুনতে হয়। আজকেও বকা শুনবে, কিন্তু বকা শুনুক, সমস্যা নেই। মাঝে মাঝে বকা না শুনলে জীবনটা বিরক্ত লাগে, তাই আদরের সাথে সাথে বকা খাও স্বাস্থ্যের জন্য উপকারী। এসব ভাবছে আর হাঁটছে। কখন যে দ্বিতীয় গলিতে আসলো খবরই নেই। এই জায়গাটা একদম নীরব, যার জন্য একটু একটু ভয় করছে। তবুও হালকা সাহস নিয়ে এগিয়ে যেতে লাগলো। আর কয়েক মিনিট গেলেই বড় রাস্তা পাবো। তারপর একটু গেলেই তাদের বাসা। হঠাৎ করে একটা বিকট আওয়াজ হলো। চলন্ত পাশে শব্দের সঙ্গে সঙ্গে থেমে গেল। চোখ খিচে বন্ধ করে জামার অংশ বিশেষ জোরালোভাবে চেপে ধরলো। হৃৎপিণ্ড অস্বাভাবিক মাত্রায় বিট করতে লাগলো। কিছুক্ষণ পর আবার ওই একই আওয়াজ করলো, সাথে কারো ধমকানোর আওয়াজ। মনে হচ্ছে অনেকে রেগে আছে। আমাদের মানুষের মাঝে একটা কৌতূহল থেকেই থাকে, যেমন কোনো কিছু হচ্ছে বা কে কি করতে চাইছে তা দেখার আগ্রহ সবারই কম বেশি থাকে। তখনই সে ব্যক্তির অবস্থান কোন জায়গায় তার খেয়াল থাকে না। তেমনি মেঘার মনেও কৌতূহল জাগছে, কিন্তু সে যে এত ভয় পাচ্ছে, তবু তার কৌতূহলের বশে সে সামনের পুরাতন গ্যারেজে দেখার জন্য এগিয়ে যাচ্ছে। আর গিয়েই তার শরীর কাঁপুনি দিচ্ছে। সামনে একজন কালো কোট পরিহিত লম্বা চড়া এক লোক, তার সাথে প্রায় 10-12 জন লোক। লোকগুলো মাথা নিচু করে আছে, আর কালো কোট পরিহিত লোকটির সামনে হাঁটু গেড়ে বসে থাকা লোকটাকে নির্মমভাবে গুলি করে মারছে। অলরেডি 2 জনকে মেরে ফেলেছে, আরও একজনের হাঁটুতে গুলি করেছে। এখন মাথায় গুলি ধরে রেখেছে। ওই জায়গায় রক্তের মাখামাখি অবস্থা। এমন ভয়ানক অবস্থা দেখে মেঘার গা গুলিয়ে যাচ্ছে। যখনই লোকটি গুলি করে, সঙ্গে সঙ্গে মেঘা চিৎকার করে উঠে আর সেই জায়গায় জ্ঞান হারায়। আর এদিকে হঠাৎ সেই চেনা সংমিশ্রিত মেয়েলি কণ্ঠের চিৎকার শুনে তৎক্ষণাৎ পিছন ফিরে। আর চিৎকার করার সঙ্গে সঙ্গে তার গার্ডরা নিজেদের রিভলভার নিক্ষেপ করে প্রোটেকশনের জন্য, কিন্তু লোকটি তার হাতের ইশারা দিয়ে থামতে বলে। এরপর সে ধীর গতিতে সামনে এগিয়ে যায়। আর তারপর সে চেনা সংমিশ্রিত মেয়েটির পাশে হাঁটু গেড়ে বসে। ঘামে জর্জরিত এক নিষ্পাপ রমণী শুয়ে আছে কঙ্কর মিশ্রিত রাস্তায়।
তার মুখে ছোট ছোট চুলগুলো মুখটিকে হালকা আবৃত করে আছে। লোকটি তার হাতের আঙ্গুলের সাহায্যে স্নিগ্ধ রমণীর চুলগুলোকে কানের পিছে খুব যত্ন সহকারে গুজে দিল, যেন একটু অযত্নভাবে ছোঁয়া লাগলেই ব্যথা পাবে। হঠাৎ করে সেই রমণীর পুরো মুখশ্রী নজরে আসলো, আর এতেই যেন সামনের বলিষ্ঠ পুরুষটির হৃদস্পন্দন অস্বাভাবিক মাত্রায় কম্পিত হতে থাকলো। মুগ্ধ হয়ে দেখতে থাকলো তার স্নিগ্ধ পরীকে, যার জন্য প্রায় এতদিন অঘুমন্তই ছিল, যাকে ভোলার জন্য দিন রাত নিজেকে কাজে ব্যস্ত রেখেছে, এমনকি রাত জেগেও কাজ করেছে। কিন্তু মন তো আর সেই সব জিনিস মানে না। সে তো তার চাওয়ার জিনিস চাইবেই, কেউ আটকাতে পারবে না, এমনকি নিজেও না। হঠাৎ করে সামনের লোকটি তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের কথাই হুঁশ আসলো। এরপর সেই রমণীকে নিজে কোলে তুলে তার পার্সোনাল গাড়িতে সামনের সিটে ভালোভাবে বসিয়ে সিট বেল্ট বেঁধে দিল। এরপর গাড়ির দরজাও বন্ধ করে গাড়িতে কিছু একটা ইশারা করে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। খুব যত্ন সহকারে চালাচ্ছে যাতে স্নিগ্ধ পরীর কোনো সমস্যা না হয়। দক্ষিণা হাওয়ার আদলে থাই গ্লাস পরিশিষ্ট বড় বারান্দার পর্দাগুলো নিমিষে উড়ে বেড়াচ্ছে, আর সেই বাতাসের বদদৌলতের ছোঁয়া আছড়ে পড়ছে গোল বেডে সজ্জায়িত রমণীর মুখমণ্ডলে। এর বেশ কিছুক্ষণ পর ধীরে ধীরে সে রমণীর নেত্র পল্লব খুলল। প্রথমবার কিছুই বোধগম্য হলো না, তাই নীরবে কিছুটা সময় অতিবাহিত হলো। এরপর আস্তে আস্তে চারিদিকটা তার টানা টানা নেত্র পল্লবগুলো পর্যবেক্ষণ করতে লাগলো। প্রথমে আকর্ষণ করলো বিশাল বড় থাই গ্লাস দ্বারা আবৃত বারান্দা, যা মিনি ছাদ সিস্টেম করা হয়তো। এরপর আশেপাশে চোখ বুলিয়ে দেখতে পেল খুবই সুন্দর একটি ড্রেসিং টেবিল, সোফা, পাশের কাজ বিশিষ্ট খুব সুন্দর একটি টেবিল, আরো অনেক বিলাসিত অনেক আসবাবপত্র দেখতে পেল। যে এই ঘরের মালিক সে খুবই বিলাসিতা সম্পূর্ণ আর রুচিবোধ উচ্চ পর্যায়ে। হঠাৎ করে মগজের নিউরনে আবিষ্কার হলো, আমি এখানে কি করছি? স্বপ্ন দেখছি কি? কিন্তু স্বপ্ন এমন বাস্তব কিভাবে হবে? এরপর আস্তে আস্তে তার হঠাৎ করেই ওই ভয়ানক দৃশ্য মনে পড়লো, আর সাথে সাথে সে বড় বড় নিঃশ্বাস নিতে থাকলো। এসি থাকা সত্ত্বেও ঘামতে থাকলো, হাত পা মৃদু কাঁপতে থাকলো। হঠাৎ করে দরজার নব খুললো, ঘরে কেউ প্রবেশ করলো দ্রুত। মেঘা আবছা আলোয় তাকে দেখে নিজেকে গুটিয়ে নিল, কিন্তু তার ভয় আরো বেড়ে গেল। মুখ দিয়ে হা করে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করলো। সে লোকটি তাড়াতাড়ি এসে মেঘার দুই বাহু ধরতে নিলে সে নিজেকে আরো গুটিয়ে নেয়, কিন্তু পাশের মানুষটি হয়তো পণ করেছে তাকে নিজের কাছে আবদ্ধ করার জন্য, তাই জোর করে বাহুতে শক্ত করে জড়িয়ে ধরে তার বুকে মাথাটা শক্ত করে চেপে ধরে মাথায় অনবরত হাত বুলাতে থাকলো। রিল্যাক্স স্নিগ্ধ পরি, শান্ত হও, কিচ্ছু হয়নি। ভয় পেয়েছো? এই তো দেখো, কিচ্ছু হয়নি। আস্তে আস্তে ব্রেথ নাও, রিল্যাক্স রিল্যাক্স। এই বলে হাত বোলাতে থাকলো মাথায়। এরপর আস্তে আস্তে শান্ত হতে থাকলো মেঘা। হ্যাঁ, এতক্ষণ যে স্নিগ্ধ পরি বলে ডেকেছে সে আর কেউ নয়, আদ্রিয়ান চৌধুরী। এরপর বেডের পাশে টেবিলে থেকে গ্লাসের ঢাকনা দেওয়া জুসটা হাতে নিয়ে মেঘার মুখের সামনে ধরে রেখে খাওয়াতে লাগলো। আর মেঘারও মনে হয় এটারই প্রয়োজন ছিল। তাড়াতাড়ি আদ্রিয়ানের হাত থেকে সেটা ঢকঢক করে পুরোটা গ্লাস খালি করে ফেলল। এরপর নিজেকে স্বাভাবিক লাগলো, ভয়টা কমেনি। আর চোখে আদ্রিয়ানকে দেখছে আর হাত কসলাচ্ছে। আদ্রিয়ান গ্লাসটা ছোট্ট টেবিলে রেখে মেঘাকে ছেড়ে একটু দূরে গিয়ে বসলো, যাতে তার স্নিগ্ধ পরীর মনে কোনো খারাপ মনোভাব না তৈরি হয়। লোকটিকে একটু দূরে দেখে একটু স্বস্তি মিলল, তবু তার অবস্থানের কথা সে বুঝতে পারছে না। তাই শত সংকোচের ভেতরে থেকেও মেঘা বলল, আমি এখানে কেন? না মানে আমি তো। আর বলতে পারলো না। হঠাৎ করে ওই কোট পরিহিত লোকটার কথা মনে পড়লো, আর লোকটির দিকে তাকালো। সেই লোকের চেহারা দেখেনি, কিন্তু এই লোকটার সাথে অনেকটাই মিলছে। তাহলে কি সেই ভয়ানক লোকটা আর এই লোকটা একই? তুমি ওই জায়গায় কি করছিলে? এমন নিরিবিলি স্থানে একা একা যাওয়াটা কতটা রিস্কি তুমি কি জানো না? দেখতে তো পিচ্চি বাচ্চা মনে হচ্ছে। বলো, কি করছিলে ওইখানে? গম্ভীর কণ্ঠে আদ্রিয়ান জিজ্ঞেস করলো। আসলে তার তখন বাজে চিন্তা ভাবনা আসছিল, যদি তার জায়গায় অন্য কেউ থাকতো তাহলে কি হতো। এসব ভেবে ভেবে তার মাথা ফেটে যাচ্ছে। কি হলো, চুপ করে আছো কেন? বলো। আসলে আমি টিউশন করিয়ে ওই দিক দিয়েই বাসায় যাচ্ছিলাম, কিন্তু। কিন্তু কি? তুমি কি কচি খুকি? আর কখনো যাতে তোমাকে একা একা চলাফেরা করতে না দেখি। অবশ্য এরপর থেকে তুমি আমার নজর বন্দি থাকবা। বলে একটা রহস্যময় হাসি দিল। আর এইদিকে মেঘার লাস্টের কথা শুনে আদ্রিয়ানের দিকে ফ্যালফ্যাল দৃষ্টিতে চেয়ে আছে, কারণ তার বোধগম্য হলো না ওনার নজরবন্দি মানে। আচ্ছা, অনেক রাত হয়েছে, ডিনার করে নাও।
অনেক রাত হয়েছে শুনে একটা দেওয়াল ঘড়ির দিকে নজর দিল। রাতের 11:50 বাজে। সে এতক্ষণ বাসার বাইরে। আব্বু তো চিন্তা করছে, আর মোবাইলটাও তো রাস্তায় মনে হয় ফেলে আসছে। আব্বু নিশ্চয়ই চিন্তা করতে করতে প্রেশার বাড়িয়ে ফেলেছে। আর্জেন হয়তো তার স্নিগ্ধ পরির সমস্যা বুঝতে পেরেছে, তাই বলো, এত চিন্তা করতে হবে না। আমি তোমার আব্বুকে তোমার ফোন থেকে মেসেজ পাঠিয়ে দিয়েছি যে তুমি তোমার বেস্ট ফ্রেন্ড তন্নির বার্থডেতে গিয়েছো, আর আজকে তোমাকে ওইখানে থাকতে হবে বলে তন্নি বেশি জোর করছিল, তাই আজকে রাতটা থেকে যাবে। মেঘা হা করে আদ্রিয়ানের দিকে তাকিয়ে আছে। মানে তার সব মাথার উপর দিয়ে যাচ্ছে। লোকটা এত কিছু জানে কিভাবে? হয়েছে, তোমার ওই ছোট মাথায় এত কিছু ঢুকাতে হবে না, খেয়ে নাও। গম্ভীর করে বলল, আমার খিদে নেই, আমি বাসায় যাব, প্লিজ আমাকে দিয়ে আসুন। এখন আর যাওয়া যাবে না, তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ো। যত দেরি করবে তত দেরি হবে তোমার বাসায় যেতে দিতে। এখন ডিসিশন তোমার। সকালেই আমি দিয়ে আসবো তোমাকে। আমার পারমিশন ছাড়া কেউ আমার নাগালের বাইরে যেতে পারে না, আর তুমি হচ্ছ পার্সোনাল অ্যাসেট, তাই যা বলছি লক্ষ্মী মেয়ের মতো করো। এরপর আর সাহস হয়নি কিছু বলেন। যাও, ওই যে ওয়াশরুম দেখছো, ওইখানে ফ্রেশ হয়ে খেয়ে নাও। গো ফাস্ট। মেঘা তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ল, কিন্তু তার খুব অস্বস্তি হচ্ছে আদ্রিয়ানকে দেখে। লোকটা এখনো দাঁড়িয়ে আছে, খারাপ হলে তো এতক্ষণে ক্ষতি করে দিত। যেহেতু করেনি, তাহলে খারাপের অন্তরে একটু মনুষ্যত্ব আছে, হয়তো আবার না। এসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ে, কারণ পানির সাথে ঘুমের মেডিসিন ছিল। ডক্টর সাজেশনে যেহেতু অনেক ভয় পেয়েছে, সেহেতু পর্যাপ্ত ঘুমের দরকার। তার জন্যই মেঘাকে পানির সাথে মিশিয়ে খেতে দিয়েছে। আর এদিকে মুগ্ধ নয়নে তার স্নিগ্ধ পরীকে দেখছে মন ভরে, কিন্তু তবু মন ভরছে না। এই যে এতক্ষণ অজ্ঞান ছিল, তখনও ওই মুখশ্রীতে আটকে ছিল। দেখে গেল, কিন্তু তবু তৃষ্ণা মিটছে না। মনে হচ্ছে সারা জীবন চোখের সামনে বসিয়ে রাখি আমার এই মায়াবতীকে। এসব ভাবতে ভাবতে মাথায় হাত বুলিয়ে দিয়ে কপালে এক ভালোবাসার পরশ দিল। এরপর সেই রুম থেকে বেরিয়ে গেস্ট রুমে ঢুকে সিসিটিভি চেক করতে লাগলো। সারা রাত তাকে দেখেই পার করবে বলেই পণ করেছে। সকালে স্নিগ্ধ আলোয় আলোকিত হচ্ছে চারিদিক। পাখির কলরবে বিকশিত হচ্ছে প্রকৃতির শোভায়। শুভ্র রোদের ছোঁয়ায় আমার ঘুমটা হালকা হলো। ধীরে ধীরে চোখ খুললাম। এরপর আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করলাম কোথায় আছি আমি। ধীরে ধীরে গতকালকের ঘটনা মনে পড়লো। তাড়াতাড়ি উঠে ওয়াশরুম খুঁজে তার ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকে হাঁ হয়ে গেলাম। এটা কি ওয়াশরুম নাকি কোনো রুম? এখানে অনায়াসেই 10-12 জন থাকতে পারবে। এত বিলাসিতা বাথরুমে। লোকটি কি বাথরুম প্রিয় নাকি? এসব ভাবতে ভাবতে মেঘা ফ্রেশ হয়ে নিল। এরপর তাড়াতাড়ি বের হয়ে দরজার বাহিরে গেল। বাইরে গিয়ে হা হয়ে গেল। এ কি কোনো রূপকথার রাজপ্রসাদে এসেছে নাকি নাকি স্বপ্ন দেখছে? নিজেকে নিজে চিমটি কেটে উফ করে আওয়াজ করলো, স্বপ্ন না, এটা সত্যি। বিশাল বড় 2 তলা বিশিষ্ট বাড়িটি, আভিজাত্যে ভরপুর বাড়িটি। হঠাৎ করে গম্ভীর পুরুষালী কণ্ঠে কেউ বলল, নিচে ডাইনিং টেবিলে গিয়ে বসো, নাস্তা করে নাও। মেঘা আমতা আমতা করে বলল, আমার খিদে নেই। ঠিক আছে, আমি বলছিলাম যে আমি বাসায় যাব। এখন তো আমি ঠিক আছি, তাই আর কি। ওই বিষয়ে পরে কথা হবে, আর আমি এত কথা পছন্দ করি না, তাই যা বলছি তাই করো। গম্ভীরভাবে দাঁতে দাঁত চেপে পড়ল। মেঘা তখনই হঠাৎ করে ভয় পেতে লাগলো, তাই সুরসুর করে নিচে নেমে ডাইনিং চেয়ারে বসলো। তার পিছন পিছন আদ্রিয়ান এসেও তার পাশের চেয়ারে বসলো। সার্ভেন্ট দুজন তাড়াতাড়ি খাবার সার্ভ করে দিল। আদ্রিয়ান অবশ্য অয়েলি খাবার পছন্দ করে না, তাই তার জন্য নির্দিষ্ট ডায়েট চার্ট অনুযায়ী খাবার দেওয়া হলো, ফ্রুট, জুস আর সালাদ। মেঘা ওনার খাবার থেকে নাক সিটকায়। এরপর তার জন্য ব্রেড জ্যাম এর দিকে তাকিয়ে ঠোঁট উল্টায়। একেও এসব খাবার দিয়েছে? ওর সকাল সকাল ফুড একদম পছন্দ না। অবশ্য ওর ফুড বলতেই অ্যালার্জি। এরপর একটা ব্রেড নিয়ে তাড়াতাড়ি কামড় বসিয়ে জুসটা খেয়ে উঠে পড়ল। যা যা দেওয়া আছে সব ফিনিশ করো। আই এম নট টলারেট ইগনোর অ্যাবাউট ফুড, সো ফিনিশ ইট কুইকলি। ধমক দেওয়াতে হালকা কেঁপে উঠল মেঘ। এরপর তাড়াতাড়ি নাক চিপে খাওয়া শুরু করলো। আর এদিকে আদ্রিয়ান এসব আর চোখে দেখে বাঁকা হাসলো, যা কারোরই দৃষ্টিতে আসলো না। এরপর দুজনেই খাবার ফিনিশ করলো। উপরে গিয়ে দেখো একটা শপিং ব্যাগ আছে, কালকের ড্রেসটা ময়লা হয়ে গিয়েছে, যাও চেঞ্জ করে আসো। না না না, লাগবে না, আমি এটাতেই ঠিক আছি। একটু পর তো বাসায় যাব, সমস্যা হবে না। তোমাকে কি আমি কিছু বলতে বলেছি? আসলে আসলে নকলে কিছুই না,
যা বলেছি তাড়াতাড়ি করো। গো ফার্স্ট। ধমক দিয়ে বলল আদ্রিয়ান। মেঘা ভয়ে তাড়াতাড়ি উপরে যেই রুমে ছিল সেইখানে গিয়ে তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে নিচে নেমে গেল। এরপর আদ্রিয়ান মেঘার হাত ধরে গাড়ির পেছনের এক সাইডে বসিয়ে অপর সাইডে গেল। তখন গার্ড দরজা খুলে দিল। এরপর গাড়ি স্টার্ট হলো। মেঘা আর চোখে আদ্রিয়ানকে দেখছে আর হাত কচলাচ্ছে। শুনো মেয়ে, আমি এখন যা বলবো মন দিয়ে শুনবে, আর যা যা করতে বলবো মন দিয়ে করবে। কি বলেছি ঠিক আছে? মেঘা চোখ বড় বড় করে তাকালো আদ্রিয়ানের দিকে আর ভাবছে এমন কি কথা আছে যা উনি আমাকে বলবেন? আমার জানা মতে তো কোনো কথা নেই। এরপর হঠাৎ করে কিছু একটা মনে পড়লো। পরপর কয়েকটা ঢোক গিলল। বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে আপনার ওই মার্ডার করার দৃশ্য দেখিনি। আমি তো ওই দিকে টিউশন করিয়ে যাচ্ছিলাম আর হঠাৎ করেই আওয়াজ পেলাম, তাই দেখেছি। সত্যি বলছি, আমি কাউকে বলবো না এসব। তবু আপনি আমাকে মারবেন না? আদ্রিয়ান মেঘার এসব কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে কিছু একটা ভাবলো। শুনো মেয়ে, আমি কেমন যেহেতু তুমি জানো, সেহেতু আমার কথার অবাধ্য হলে কি হতে পারে বুঝতেই পারছো। মেঘা ভয়ে ভয়ে মাথা নাড়ল। মানুষই জানে। এখন থেকে তোমার সাথে 2জন মহিলা গার্ড থাকবে, আর কোনো ছেলের সাথে কথা বলো তো দূর, ধারে কাছেও যাতে না দেখি। চুপচাপ কলেজ যাবে আর বাসায় আসবে, আর বাসায় গিয়ে গিয়ে কোনো টিউশন করার প্রয়োজন নেই। কিন্তু আমি টিউশন না করলে তো হবে না। আমার আব্বুকে। শুনো মেয়ে, তোমার আব্বুর সাথে আমি যা কথা বলার বলবো, এর হেরফের যাতে না হয়। কথার অবাধ্য হলে কি হবে সেটা জানোই। মেঘা ভয়ে ভয়ে ঢুকিল। ওর সবকিছু কেমন জানি মাথার উপর দিয়ে যাচ্ছে। মানুষে বুঝছে না এই লোক এত কিছু কেন করতে বলছে। ওর জীবন ও বুঝবে। যেখানে আব্বু তাকে কোনো কিছু নিষেধাজ্ঞা করে না, সেখানে এই লোক কোন জায়গা থেকে উড়ে এসে জুড়ে বসেছে। আমি তো টিউশন করবই। আমার তো টিউশন করতে ভালো লাগে। এই লোকের জন্য নিজের ইচ্ছা কেন বিসর্জন দিব? এই যে ভাবনা রানী, নিজের ভাবনা হয়ে গেলে এখন গাড়ি থেকে বের হও। তোমার বাসার সামনে চলে আসছি। সময় নষ্ট করা আমার একদম পছন্দ না। মেঘা বাইরে তাকিয়ে দেখলো গাড়ি সত্যি তার বাসার সামনে চলে আসছে। তাই তাড়াতাড়ি কোনো কথা না বলে গাড়ি থেকে বের হয়ে এক দৌড় মারলো। যে পিছনে যে একজন চোখ লাল করে তাকিয়ে আছে বুঝতেই পারলো না। মেয়েটা এত চটপটে কেন? এইভাবে দৌড় দেওয়ার কোনো প্রয়োজন ছিল? বেয়াদব মেয়ে। আরেকদিন এইভাবে ছুটুক, পা ভেঙে রেখে দেবো। আর আগে গজগজ করতে করতে ড্রাইভারকে গাড়ি স্টার্ট দিতে বলল। এরপর নিজের অফিসের উদ্দেশ্যে গাড়ি যেতে লাগলো। মেঘা বাসার সামনে এসে যখনই কলিং বেল বাজালো, তখন তার আব্বু দরজা খুলে দিল। ভয়ে ভয়ে তার আব্বুর দিকে তাকালো, কারণ এখন তো আব্বু তাকে খুব বকবে। সারা রাত বাইরে ছিল, কিন্তু তাকে অবাক করে দিয়ে মামুনি এত তাড়াতাড়ি চলে আসলে যে? তোমার তো কলেজের ক্লাস শেষ করে আসার কথা ছিল। তুমি তো এসএমএস করে তাই বললো আমাকে। মেঘা তার আব্বুর দিকে অবাক চোখে তাকিয়ে আছে, কারণ তার বোধগম্য হচ্ছে না এখানে তনি কোথা থেকে টপকে পড়লো। তবুও নিজেকে স্বাভাবিক করে। আসলে আব্বু কাল তো ব্যাগ আর বই নিয়ে যায়নি, তাই ওইগুলোই নিতে আসলাম আব্বু। আচ্ছা ঠিক আছে, তুমি কি নাস্তা করে আসছো? হ্যাঁ আব্বু। আব্বু আমার কলেজের জন্য লেট হয়ে যাচ্ছে। বলে সে রুমে তাড়াতাড়ি ব্যাগ নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিল। তার আব্বু মেয়ে তাড়াহুড়ো দেখে মুচকি হেসে নিজের কাজের উদ্দেশ্যে বের হয়ে গেল চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে। স্যার, মিস্টার খান আমাদের সাথে করা ডিলটি ক্যান্সেল করতে চাইছে। তার কোনো উপযুক্ত কারণ কি বলেছে? আসলে স্যার, গোপন সূত্র থেকে জানা গিয়েছে কোনো এক ইগল গ্রুপের সাথে মিস্টার খান হাত মিলিয়েছে, যার জন্য উনি এই ডিলটা ক্যান্সেল করে তাদের বিশ্বাসযোগ্য লোক হওয়ার চেষ্টা করছে। কারণ বেশিরভাগ শেয়ার আমাদের কোম্পানি ইনভেস্ট করেছে। এতে যদি ডিল ক্যান্সেল করা হয় তাহলে তো আমরাই বিরাট অ্যামাউন্টের ক্ষতির সম্মুখীন হব স্যার। আর আমি এটাই বুঝতে পারছি না আমাদের সাথে ডিল ক্যান্সেল করে ওনার কী লাভ। যেখানে সবাই আমাদের সাথে কাজ করতে চায় সেখানে উনি কাজ পেয়েও হাতছাড়া করছে, সাথে বিশ্বাসঘাতকতারও পরিচয় দিচ্ছে। আসাফ, একটা কথা আছে শুনেছো তো? বেশিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। মিস্টার খানেরও পাখনা গজিয়েছে, তাই আমার সাথে 2 নম্বরই করার সাহস পাচ্ছে। শুনো, মিস্টার খানের পুরো ইনফরমেশন কালেক্ট করো। ঠিক আছে স্যার। তারপর আচান ল্যাপটপে নজর বুলিয়ে আবার আসাফের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। আর শুনো, তোমার ম্যামের 24 ঘন্টার খবর আমার চাই, আর ওর কোনো সমস্যা যাতে না হয়। জি স্যার। এখন নিজের কাজে যাও। আসাফ মাথা নাড়িয়ে আর্জেনের কেবিন থেকে বেরিয়ে গেল। এইদিকে আর্জেন ল্যাপটপে মেঘার ঘুমন্ত ছবিটির দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থেকে বাঁকা হেসে। এই যে ঘুমকুমারী,
তোমার ওই স্নিগ্ধ মুখে কি আছে বলো তো, যে আমার মতো এক গম্ভীর লোককে তোমার দিকে এইভাবে বিমোহিত করেছো? একবার যখন ধরা পড়েছো ওই গভীর অন্তরালে, তখন সেই জায়গা থেকে তো তোমার মুক্তি নেই স্নিগ্ধ পরি। চোখের বন্দিনী তো হয়ে গেছো, খুব শীঘ্রই আমার মন পিঞ্জরে বন্দি করে নিয়ে আসবো। আর কিছুদিন মুক্ত থাকো, এরপর আমার অন্তরালের বেড়াজালে বন্দি হতে হবে যে তোমায়।